আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। ও আসলে বোন নাই। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটাও আমরা অস্বীকার করব না। এবং একটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতেছে, ফলে আমরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নাই। ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে এবং সেই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দেওয়া আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফেস করা লাগতেছে। যেমন শ্রমিক অসন্তোষ চলছে। তবে প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। না, আমরা তো বলেছি যে 16 বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনাদের যদি সাজেশন থাকে যে আমরা কমিশনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা তো থাকবে এবং বিগত সময়ের যেই হয়রানিগুলো হয়েছে সেটা যদি আপনাদের মতামত থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করব। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের 16 বছরের যেই বিচারগুলো ছিল, যেই মামলাগুলো ছিল, সেগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে এবং গুম বিষয়ে তদন্ত কমিশন করা হয়েছে। সেই কমিশন কিন্তু সকল গুমেরই আসলে তদন্ত করবে। প্রথমত আমরা যেহেতু সরকার এখন সংস্কার কমিশন যাচ্ছে, আমরা প্রথমত গণমাধ্যমে একটা সংস্কার কমিশনই করব, যারা মূলত হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে রূপ প্রস্তাবনাগুলো নেবে এবং আমাদের সরকারের জায়গা থেকেও প্রস্তাবনাগুলো থাকবে এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব এবং যে একটা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে একটা আমাদের দেশে, বাংলাদেশে, গণতান্ত্রিক দেশে, সেই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি। তো সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হবে। না, ওই সময় তো এটা কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম। উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও আমরা তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এইটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। ও আসলে বোন নাই। না না, ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো যোগাযোগ। সৌভাগ্য না, আমরা তো হচ্ছে অভিযোগ প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করা দরকার তাদেরকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিটিআরসি তো দুইজন চেয়ারম্যান সহ তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে এবং ওই চেয়ারম্যান আমরা আরও নতুন কমিশনার সেখানে দিব। মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসির এই বিষয়টা সুরাহা করবেন আর কি। না, আমরা মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত নীতিগত সংস্কারই আনছি এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সমালোচনা করেছি, আন্দোলন করেছি। তো এই আইনসহ যে আইনগুলো রয়েছে, যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সকল আইনগুলোই আমরা পুনর্মূল্যায়ন করছি। কিন্তু পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমি যেটা বলছি, আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলোকে আমরা রাখবো না। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব।